কি ব্যাপার উর্মিলা, আজ এত দেরি? কিন্তু নিজের কথাটা শেষ করতে চোখ যায় খাবার টেবিলের উপর। পছন্দের সব খাবারগুলোকে একসাথে দেখে তাড়াতাড়ি বেসিন থেকে হাতটা ধুয়ে বসে পড়েন চেয়ারে। স্বামীর এমন কাঁদতে হেসে ওঠেন উর্মিলা দেবী। হাসতে হাসতে বললেন, তোমার জন্য এত কিছু রান্না করতে গিয়েই তো আজ আমার দেরি হলো। স্ত্রীর কথায় জয়দেব বাবু ভ্রু কুঁচকে ফেলেন। সদিহা দৃষ্টি ফেলে গভীর হয়ে জিজ্ঞেস করেন, হঠাৎ আমার জন্য এত আয়োজন কেন উর্মিলা? উর্মিলা দেবী সে কথা তোয়াক্কা না করে মৃদু হেসে বলেন, খেতে বসো তো, বেশি কথা না বাড়িয়ে। এরপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেস্ট পাবে না। জয়দেব বাবু আর কথা না বাড়িয়ে খেতে বসেন। ভাত মাখিয়ে এক লোকমা খাবার মুখে তোলার আগে চারপাশে তাকান। বর্ষণকে টেবিলের দিকে আসতে দেখে নিজের কাছে রাখেন। তারপর প্রথম লোকমাটা বর্ষণের মুখে দিয়ে খাওয়া শুরু করেন। এটাই উনি করে আসেন বরাবর। ছেলে মেয়ে বাড়ি থাকলে নিজের পাতের খাবারের প্রথম 2 লোকমা ছেলে মেয়ের মুখে দিয়ে তারপর নিজে খান। উর্মিলা দেবী বর্ষণের খাবারটা এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, কি রে, তোর দিদি কোথায়? খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। বর্ষণ মায়ের প্রশ্নের উত্তর দেবে তার আগেই ওখানে উপস্থিত হয় বর্ষা। বর্ষাকে দেখে খাওয়া থামিয়ে দেয় জয়দেব বাবু। উর্মিলা দেবী হাসি মুখে মেয়ের মাথায় বার কয়েক হাত বুলিয়ে বলেন, বস বস, অনেকটা রাত হয়েছে, খেয়ে নে। মায়ের কথায় বর্ষা একবার আর চোখে বাবার দিকে তাকায়। এই বাড়িতে আসার পর থেকে জয়দেব বাবু একটা দিনও কথা বলেননি। কথা বলা তো দূরের কথা, একসাথে খাবারটা পর্যন্ত খাননি। বর্ষা জানে তার বাবা নরম মনের মানুষ, কিন্তু যার দিক থেকে একবার মুখ ফিরিয়ে দেন তার কাছে তিনি জীবনের চরম কঠিন মানুষে পরিণত হন। বর্ষার আফসোস হয়, জীবনের যে 2 জন পুরুষ মানুষকে নিজের থেকেও বেশি ভালোবাসলো আজ তারাই ওর থেকে কত সহজে মুখ ফিরিয়ে নিয়েছে। কঠিন থেকে কঠিনে পরিণত হয়েছে। ওর কি ভাগ্যটা এতটাই খারাপ? মনের মধ্যে নানা চিন্তা নিয়ে চেয়ার টেনে বসে বর্ষা। উর্মিলা দেবী স্বামীর কঠিন মুখশ্রী দেখেও না দেখার ভান করে বর্ষাকে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে নিজে বসে পড়েন। চলো চলো চোখে বর্ষা ভাত মাখিয়ে এক লোকমা মুখে নিতে জয়দেব বাবু প্লেটে জল ঢেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আকস্মিক এমন ঘটনায় বর্ষা সহ উপস্থিত সবাই চমকে ওঠে। উর্মিলা দেবী জিজ্ঞাসা করে ওঠেন, কি হয়েছে? ভাত ফেলে এভাবে উঠলে যে? জয়দেব বাবু শক্ত চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আমার খিদে নেই উর্মিলা, ঘুম পাচ্ছে, কথা বাড়াতে চাইছি না। গাল বেদ ঠপ করে গড়িয়ে পড়ে উষ্ণ নোনা এক ফোঁটা জল। পা হাত দিয়ে চোখটা মুছিয়ে খাবার ছেড়ে বর্ষ উঠে দাঁড়ায়। তারপর বিনা বাক্যে বেরিয়ে যায় ডাইনিং রুম থেকে। বর্ষ না আর সহ্য করতে পারে না। দীর্ঘদিনের এই ঠান্ডা যুদ্ধে ওর দম বন্ধ হয়ে আসছে, তাই না পেরে বলেই ফেলেন, কি দরকার ছিল মা দিদিকে খেতে ডাকার? ঘরে ভাতটা দিয়ে আসলেই অ্যাটলিস্ট ওর পেটে তো কিছু যেত। আমার এসব আর ভালো লাগে না। ছেলের কথা যেন আগুনে ঘিয়ের মতো কাজ করলো। জয়দেব বাবু গর্জে উঠে বললেন, খবরদার বর্ষণ, মুখে লাগাম টানো। তোমার দিদিকে কি আমি খেতে বারণ করেছি? উর্মিলা, দিন দিন ছেলে মেয়েগুলো উচ্ছন্নে যাচ্ছে। কি করতে চেয়েছিলেন আর কি হয়ে গেল এইসব ভেবে উর্মিলা দেবী ফুপিয়ে ওঠেন। ভেঙে আসা গলায় বললেন, সব দোষ আমার। তোমরা একটু শান্ত হও। তুমি তো খাবারটা ছেড়ে নাও উঠতে পারতে। বলো, মেয়েটা আজ বাদে কাল তো চলেই যাবে পরের ঘরে। ও না জেনে হয়তো একটা ভুল করে ফেলেছে, তাই বলে এতদিন তুমি রাগ পুষে রাখবে? আমি ভেবেছিলাম আজ সবকিছু ঠিক হবে। কতদিন পর আমরা একসাথে খাবো, আর এটা কি হয়ে গেল? বর্ষণ এবার তার ছেলের হাসি হেসে বলল, কাউকে ভালোবাসা কোনো ভুল নয়, অন্তত আমি এটা মানি। কথাটা বলে বর্ষণ দ্রুত কদম ফেলে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। উর্মিলা দেবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন চেয়ারে বসে। জয়দেব বাবু হাত মুঠ করে একটা দীর্ঘশ্বাস ফেলে স্থান ত্যাগ করেন। টেবিলের উপর পড়ে থাকে কত ভালোবাসার কত পছন্দের খাবারগুলো। পাষাণ তো আপনি যদি না হতেন তাহলে সেদিন এই চোখের ভাষাগুলো কেন বুঝতে পারেননি অনির্বাণ? প্রশ্নটা শুনে অনির্বাণ হাসে। সে হাসি দেখে বর্ষা মৃদু আঘাত পায় হৃদয়। ছলো ছলো চোখে তাকিয়ে দেখতে থাকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটাকে। চোখে এসে হানা দেয় অজস্র প্রশ্ন। অনির্বাণ এবার হাসি থামিয়ে শান্ত দৃষ্টি রাখে বর্ষার দিকে। বর্ষা সেই শান্ত দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, নজর সরিয়ে নেয়। আর তখনই ভেসে আসে গম্ভীর ভরার পুরুষালী কণ্ঠ। চোখের ভাষা যদি নাই বুঝতে পারতাম তাহলে এত কিছু কেন করলাম বৃষ্টি স্নাতা? আমাকে পাষাণ বলার আগে তুমি কি একবার ভেবে দেখেছো যে সেদিন কি তুমি পাষাণের মতো কোনো কাজ করনি? আমাকে একা রেখে চলে আসোনি এই রানাঘাটে? একবার কি মনে হয়নি তোমার তুমি ছাড়া আমার কি হবে? বর্ষা চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনির্বাণ ফের বলে ওঠে, আমার এই নরম হৃদয়কে কঠিনে পরিণত করেছো তুমি বৃষ্টি স্নাতা। আবার একই সঙ্গে আমার ভালোবাসাকে ঘৃণায় পরিণত করেছো এই তুমি নিজেই।
তাহলে এখন কেন এই ঘৃণা সহ্য করতে পারছো না? এখন কেন এই দূরত্ব মেনে নিতে পারছো না? কেন কষ্ট হচ্ছে এত তোমার? বর্ষা ফুপিয়ে ওঠে। অনির্বাণ সেই দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাকে ঘৃণা করতে শুরু করেছি বৃষ্টি স্নাতা। আমি তোমাকে ঘৃণা করি। তোমার চোখের সামনে ভালোবাসার পরিমাণ কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ তুমি? এখন কাঁদছো কেন? আমি তো মুক্তি দিয়েছি তোমার। যাও বাবার পছন্দের মানুষকে বিয়ে করে সুখী হও। কথাটা বলে অনির্বাণ চলে যায়। বর্ষা কাঁদতে কাঁদতে জোরে জোরে ডেকে ওঠে, না অনির্বাণ, না, যাবেন না আমাকে ফেলে। আমাকে নিয়ে চলুন আপনার সাথে। অনির্বাণ, অনির্বাণ। অনির্বাণ শত ডাকেও পেছন ফিরে তাকায় না, এগিয়ে চলে সামনের দিকে। বর্ষা দৌড়ে যায় অনির্বাণকে ধরার জন্য। হাত বাড়াতে অদৃশ্য হয়ে যায় অনির্বাণ। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে বর্ষা চিৎকার করে বলে ওঠে। চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় বর্ষা। হাঁপাতে থাকে কিছুক্ষণ। টিউবলাইটের হালকা নীল আলো চোখে মুখে পড়তে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল। বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর থেকে জল ভর্তি গ্লাসটা হাতে নিয়ে ছোট ছোট চুমুকে শেষ করে। তারপর কম্পিত হাত জোড়া দিয়ে মুখটা ঢেকে হাউমাউ করে কেঁদে ওঠে বর্ষা। এ যেন কোনো কিছু না পাওয়ার বেদনার কান্না, এ যেন কোনো কিছু এক পড়ে যাওয়ার আকুতি ভরা কান্না। এই মুহূর্তে যদি এই ঘরটাতে কেউ উপস্থিত থাকতো তাহলে হয়তো সেও এই করুণ কান্না দেখে মেয়েটার কষ্ট মাখা মুখটা দেখে কেঁদে ফেলত। রানাঘাটের নাম করা রেস্টুরেন্টে দীর্ঘ 5 মিনিট ধরে বসে অপেক্ষা করছে আকাশ চৌধুরী। ওয়েটার এসে কফি দিয়ে যেতে এক চুমুক বসায়। ফোনে সময় দেখে আপন মনে বলে ওঠে, এতক্ষণ তো চলে আসার কথা ভদ্রলোকের তাহলে। কিন্তু কথাটা শেষ করার আগে সেখানে উপস্থিত হয় একজন। হাত বাড়িয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, হ্যালো মিস্টার চৌধুরী, আমি অনির্বাণ চ্যাটার্জি। আকাশ চমকে তাকায় সামনের দিকে। দেখা একজন সুদর্শন পুরুষ ওর দিকে হাত বাড়িয়ে রেখেছে। নামটা শোনা মাত্রই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, বসুন মিস্টার চ্যাটার্জি। তারপর ওয়েটারের উদ্দেশ্যে কিছু বলে ওঠে, ওয়েটার, এখানে এক কাপ কফি দিয়ে যাবেন। অনির্বাণ চেয়ারে বসতে একটা ফোন আসে। সেটা রিসিভ করার জন্য বলল, এক্সকিউজ মি মিস্টার চৌধুরী। আকাশ মৃদু হেসে বলে ওঠে। কোনো সমস্যা নেই। অনির্বাণ ফোনটা হাতে নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর একটু দূরে গিয়ে রিসিভ করতে পাশ থেকে সব বলে ওঠে, আমরা কিন্তু তোদের ঠিক পিছনের টেবিলেই বসে আছি। অনির্বাণ অবাক হয়। পিছন ফিরে তাকাতেই দেখতে পায় বর্ষার বন্ধুরা সহ ওর বন্ধুরা সবাই দুটো টেবিল দখল করে বসে আছে। ওদের এমন কাণ্ডে হেসে বলে, তোরা যে আসবি জানাসনি কেন? সব নির্লিপ্ত ভঙ্গিতে বলে, জানালে তুই আমাদেরকে আসতে দিতিস না। ওয়েটার এসে কফি দিয়ে যেতেই আকাশ একটু সামনে তাকিয়ে দেখে অনির্বাণ কথা বলতে ব্যস্ত ফোনে। ও কফিতে চুমুক দিতে দিতে ভাবতে থাকে কালকের কথা। অফিস থেকে ফিরে এসে সবেমাত্র ঘরে এসেছিল আর তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে ওর ফোনে। রিসিভ করতে ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বলেন যে, আমি অনির্বাণ চ্যাটার্জি বলছি, পেশায় একজন ডাক্তার। আপনার সাথে কালকে দেখা করতে চাই, ভীষণ জরুরি দেখা করাটা। আকাশ সেই জন্য আপত্তি করে না। ভাবে একজন ডাক্তার মানুষ ওর সাথে দেখা করতে চাইছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর তাছাড়া সম্পূর্ণ অপরিচিত মানুষ নিশ্চয়ই এত রাতে ফোন করে মজা করবে না। তারপর দুজনে কথা বলে জায়গা আর সময় ফাইনাল করে। নিজের ভাবনার মধ্যে অনির্বাণকে চেয়ার টেনে বসতে দেখে কফির মগটা এগিয়ে দিয়ে আকাশ বলে ওঠে, তো বলুন মিস্টার চ্যাটার্জি, কি এমন জরুরি কথা বলার আছে আমার সাথে? আমার যতদূর মনে পড়ছে আমি আপনাকে চিনি না, এমনকি নামটাও কালকে প্রথম শুনলাম। অনির্বাণ ফোনটা টেবিলের উপর রেখে কফি মগে একটা চুমুক বসায়। তারপর ধীরে সুস্থে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপর নির্ভর করছে আকাশবাবু। এমন কথা শুনে আকাশ প্রজোড়া কিঞ্চিত কুচকে ফেলে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। মানে? অনির্বাণ এবার একটু সিরিয়াস হয়ে বলল, আমার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই আমি, আর সেই ব্যবস্থা কেবল আপনিই করতে পারবেন। আপনার উপরেই সবকিছু নির্ভর করছে মিস্টার চৌধুরী। কথাগুলো শুনে আকাশ কিছুই বুঝতে পারল না, তাই বলে ওঠে, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না মিস্টার চ্যাটার্জি। কি বলছেন একটু পরিষ্কার করে বলুন। সবকিছু কেমন যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনির্বাণ নিজের ভরাট পুরুষালী কণ্ঠে বলে ওঠে, আমি বৃষ্টি স্নাতাকে বিয়ে করতে চাই মিস্টার চৌধুরী। কথাটা যেন বজ্রপাতের মতো কানে লাগলো আকাশের কাছে।
বৃষ্টি স্নাতা নামটা অনির্বাণের মুখে উচ্চারিত হতেই কেঁপে ওঠে হৃদয়। অনির্বাণের পুরো কথাটা বোধগম্য হতেই চোয়াল শক্ত হয়ে আসি মুহূর্তের মধ্যে। গম্ভীর স্বরে বলে ওঠে, আপনার মাথা কি ঠিক আছে মিস্টার চ্যাটার্জি? কি সব উল্টাপাল্টা বলছেন আপনি? বৃষ্টি স্নাতাকে বিয়ে করবেন মানে? আরে ভাই, আপনি কি আমার সাথে মজা করছেন? কয়েকদিন পরে ওর সাথে আমার বিয়ে। আচ্ছা, আপনি কে বলুন তো? এখন তো আমার রীতিমতো সন্দেহ হচ্ছে আপনাকে নিয়ে। চেনা নেই জানা নেই, হুট করে আপনি ফোন করে বললেন দেখা করতে, খুব জরুরি দেখা করাটা। আপনি পেশায় একজন ডাক্তার, আমি আপনাকে বিশ্বাস করেই কিন্তু এখানে এসেছি, আর এখন আপনি এসব বলছেন? আকাশকে উত্তেজিত হতে দেখে অনির্বাণ নিজে রাগটা প্রকাশ না করে মাথা ঠান্ডা রাখে। তারপর ধীর স্বরে বলে ওঠে, উত্তেজিত হবেন না মিস্টার চৌধুরী, আগে পুরোপুরি কথাটা শুনুন। কথাটা বলে অনির্বাণ শুরু থেকে সবকিছু আকাশকে খুলে বলতে থাকে। এক পর্যায়ে এসে বলে ওঠে, আমি বৃষ্টি স্নাতাকে ভালোবাসি, আর এটাও জানি বৃষ্টি স্নাতাও আমাকে ভালোবাসে। শুধুমাত্র বাবার কথা ভেবে ও এই সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু শুনে আকাশের পায়ের তলার মাটি নড়ে যায়। ওর যে এত দিনের ভালো লাগা, ভালোবাসা অপেক্ষা সুসবের তাহলে কোনো মূল্য নেই। ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু তক্ষুনি মন বলে ওঠে, বৃষ্টি স্নাতা তো এই বিয়েটা করতে রাজি হয়েছে। মনে ক্ষীণ আলো জ্বলতে জোর গলায় বলে ওঠে, দুঃখিত, আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার চ্যাটার্জি। আপনি মিথ্যে কথা বলছেন বৃষ্টি স্নাতাকে নিয়ে, যাতে করে আমি এই বিয়েটা ভেঙে দেই। আচ্ছা, আপনি কেন এমনটা করছেন? আর যদি ধরেই নিই আপনি স্নাতাকে ভালোবাসেন, তাহলে তো আর এটা সত্যি হয়ে যাবে না যে বৃষ্টি স্নাতা আপনাকে ভালোবাসে। কারণ ও যদি ভালোবাসতো তাহলে আমাকে বিয়ে করতে রাজি হতো না। সুতরাং যখন ও রাজি, তাহলে এরপরে তো আর কোনো কথা হতে পারে না মিস্টার চ্যাটার্জি। বিয়েটা হবে, আর আমার সাথেই হবে। ধন্যবাদ আমার মূল্যবান সময়টাকে নষ্ট করার জন্য। উঠছি, আশা করছি আর দেখা হবে না আমাদের। অনির্বাণ এবার অশান্ত হয়, এলোমেলো হয়ে পড়ে নিঃশ্বাস। রাগ সংবরণ করার চেষ্টা করে, শান্ত ধীর অথচ একটু উত্তেজিত গলায় বলে ওঠে, আপনি বিষয়টাকে কিন্তু জটিল করছেন। আমি জানতাম আপনি একজন যথেষ্ট সচেতন বুদ্ধিদীপ্ত ভদ্রলোক, সবকিছু শুনে অন্তত সঠিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু উল্টো আপনি বিষয়টা থেকে পালিয়ে যাচ্ছেন। অনির্বাণের কথাটা কর্ণগোচর হতেই আকাশ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর আমি ভদ্রলোক বলেই আপনার সাথে এতক্ষণ কথা বলছি এবং আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছি। ইভেন এতক্ষণ ধরে আপনাকে সহ্য করছি আমি। তীক্ষ্ণ মেজাজ নিয়ে অনির্বাণ শানিত স্বরে বলে ওঠে, আমি এখানে সিন ক্রিয়েট করতে আসিনি মিস্টার চৌধুরী, ভদ্রভাবে ব্যাপারটা মিটিয়ে নেয়ার চেষ্টা করার জন্য এসেছি। আমি অনির্বাণ চ্যাটার্জি চাইলে বৃষ্টি স্নাতাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি, কিন্তু সেটা আমার রুচিতে বাঁধে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে শুধু ব্যবসায়ীরা নয়, ডাক্তাররাও আঙ্গুল বাঁকাতে পারে। এই কথাটা আপনাকে জানিয়ে রাখলাম। আর কি বললেন, বৃষ্টি স্নাতা বিয়েতে রাজি হয়েছে? তাহলে তার কারণ শুধুমাত্র ওর বাবাকে কষ্ট দিতে চায়নিও, তাই তো আমায় ছেড়ে চলে এসেছে। কিন্তু আমি আজও বিশ্বাস করি, আমি যদি একটু জোর দিয়ে ওকে আমার কাছে ডাকি, তো আমার বিশ্বাস সবকিছু উপেক্ষা করে আমার কাছে চলে আসবে বৃষ্টি স্নাতা। তাতে ওর বাবার সম্মানহানি হবে। সেটা চাইছি না বলেই আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, আপনি নিজেই একটু ভাবুন না, যদি বৃষ্টি স্নাতা আমাকে ভালো নাই বাসতো, তাহলে এত দিনে আপনাদের সম্পর্ক গভীর হতো। যতই হোক আপনি ওর হবু স্বামী বলে কথা, কিন্তু তেমন কোনো সম্পর্ক কি আপনাদের মধ্যে হয়েছে? এবার যেন কথা হারিয়ে ফেলে আকাশ। মনে মনে চিন্তা করে, সত্যি তো এতদিনে তো বর্ষার সাথে ওর সম্পর্কটা অন্যদিকে মোড় নেওয়ার কথা ছিল, কিন্তু নিল না। তার কারণ কি? শুধুমাত্র এই অনির্বাণ চ্যাটার্জি? অথচ মনে মনে ভেবে এসেছে, বর্ষা বুঝি লাজুক প্রকৃতির মেয়ে, ওর সাথে কথা বলতে লজ্জা পায়। এখন বিষয়গুলো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ও চোখের সামনে। কিন্তু ও তো ভালোবাসে, ও তো ভালোবেসেছিল বর্ষাকে। এখন যদি এই বিয়েটা ভেঙে যায়, তাহলে ওর কি হবে? যেখানে বিয়েটা ঠিক হয়ে গেছে, পরিবারের সম্মানের একটা ব্যাপার আছে। মনে মনে ইতস্তত করতে করতে আকাশ বলে, কিন্তু আর মাত্র কয়েকদিন পর আমাদের বিয়ে। এখন এই শেষ মুহূর্তে এসে আমি এই বিয়েটা ভেঙে দিতে পারি না মিস্টার চ্যাটার্জি। আমার পরিবারের সম্মানের বিষয়। এবার যেন রাগটা ধপ করে জ্বলে ওঠে অনির্বাণের মাথায়। চোয়াল শক্ত হয়ে আসে, তাতে দাঁত চেপে টেবিলের উপর বাড়ি দিয়ে গর্জে বলে ওঠে, তাহলে বলবো আপনি ইচ্ছে করেই তিনটে জীবন নষ্ট করবেন মিস্টার চৌধুরী। না আপনি সুখে থাকবেন, আর না আমার বৃষ্টি স্নাতা। আর ও না সুখে থাকলে আমিও সুখে থাকতে পারবো না।
যদি জানতাম ও আপনার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবে তাহলে আমি কখনোই আপনাদের মাঝখানে আসতাম না, সে আমার যত কষ্টই হোক। কিন্তু আমি জানি আমার বৃষ্টি স্নাতা ভালো নেই, ও আপনার সাথে ভালো থাকতে পারবে না, তাহলে কেন আমি একটা শেষ চেষ্টা করব না? আরে মশাই, আপনি তো দেখছি ভীষণ ঘাটতারা স্বভাবের লোক। যখন জানছেন যে মেয়েটার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সে মেয়েটা অন্য একজনকে ভালোবাসে, আবার সে এসে আপনাকে বিষয়টা জানাচ্ছে, তখন তো আপনার উচিত তাদের জীবন থেকে তৃতীয় ব্যক্তি না হয়ে সরে আসা। হঠাৎ করে বেইলি কণ্ঠস্বরের কথাগুলো শুনতেই অনির্বাণ আর আকাশ উভয় পেছনে তাকায়, আর তাকাতেই দেখতে পাই বউকে। কথাটা বউ বলেছে, আর ওর পাশে রয়েছে বর্ষার বন্ধুরা। আকাশ ভ্রু কুচকে ফেলে বলে ওঠে, মৌ, তুমি এখানে? আর আর তুমি এসব কি বলছো? বউ ওদের কাছে এগিয়ে আসতে আসতে বলে, যা বলছি ঠিক বলছি। ওদের ভালোবাসার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে প্রবেশ করছেন কেন? আর অনির্বাণদা কোনো মিথ্যে কথা বলছে না। আকাশ কথাটা শুনতেই বলল, তাহলে তুমিও ওনার সাথে জড়িত? কথাটা যেন বউয়ের গায়ে লাগলো, তাই তো ঝরে বলে ওঠে, জড়িত মানে কি আকাশবাবু? আমরা কি কোনো ক্রাইম করেছি? অনির্বাণদা আর বর্ষা একে অপরকে ভালোবাসে, সেখানে মাঝখানে আপনি টুক করে ঢুকে পড়েছেন। আর এখন যখন আপনাকে সেই মানুষটা নিজের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আর আপনি সেটা বুঝেও না বোঝার ভান করছেন, তাই কথাগুলো বললাম। আর ওদের ভালোবাসার সাক্ষী কিন্তু আমরা সবাই। আকাশ দেখে বউয়ের পেছনে ওদের বন্ধু ছাড়াও অনেক এসে দাঁড়িয়েছে। ও কিছু বলতে যাবে তার আগেই ওরা সবাই মিলে বলে ওঠে, প্লিজ, দুটো মানুষের জীবন এভাবে নষ্ট করে দেবেন না, এই বিয়েটা ভেঙে দিন। অনির্বাণ নিজের বন্ধুদের দিকে তাকিয়ে বলে, চুপ, আর কিচ্ছু বলবি না তোরা। মিস্টার চৌধুরী, আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে চাইছি না। বিষয়টা লোক জানাজানি না করে মিটিয়ে নেওয়ার জন্য এখানে এসেছিলাম। এখন আপনি আপনার সিদ্ধান্ত জানান, এরপর আমি আমার সিদ্ধান্ত নেব। তেমন হলে সোজা বৃষ্টি স্নাতার বাবার সাথেই শেষ কথা হবে আমার। আকাশ সবার কথা শুনে চেয়ারে বসে পড়ে। বউ ওর কাছে এগিয়ে গিয়ে বলে, আকাশবাবু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমি শুধু একটা কথাই বলবো যে আপনি যথেষ্ট হ্যান্ডসাম, বর্ষার থেকেও ভালো সুন্দরী মেয়ে পেয়ে যাবেন বিয়ে করার জন্য। যদি না পান বা বিয়ে হচ্ছে না আর আপনার তেমন হলে চাপ নেবেন না, আমি আছি তো, আমি আপনাকে বিয়ে করে নেব। আসলে রানাঘাটের লোকজন তো একে অপরকে দেখে রাখবে বলুন। এমন একটা সিচুয়েশনে বউয়ের মুখ থেকে এমন কথা শুনে শুধুমাত্র আকাশ না, ওখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। সাগ্নিক আর শ্রেষ্ঠা তো হেসে ওঠে, অভি তো শেষমেশ বলেই বসে, তুই বিয়ে ভাঙতে এসেছিস নাকি নিজের বিয়েটা পাকা করতে এসেছিস? আকাশ এদের সবার কথা শুনে কিছুক্ষণ হতভম্ব বিমূঢ় হয়ে চেয়ে থাকে সবার দিকে। তারপর কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে অনির্বাণের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি বৃষ্টি স্নাতার বাবার সাথে কথা বলুন অনির্বাণ, আমার দিক থেকে কোনো বাধা আপনি পাবেন না। আজ বাড়ি ফিরে আগেই সেই ব্যবস্থা করব। আকাশের কথা শেষ হতেই অনির্বাণ আকাশকে জড়িয়ে ধরে বলে ওঠে, ধন্যবাদ মিস্টার চৌধুরী, শেষমেশ আপনি বুঝেছেন, রাজি হয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনির্বাণের আন্তরিকতা দেখে আকাশ বলে ওঠে, বৃষ্টি স্নাতা আপনার সাথেই সুখে থাকবে। আপনার মতো মানুষই ওর জন্য বেস্ট লাইফ পার্টনার হবে। ওদের কথা শেষ হতে সবাই আনন্দে চিৎকার করে ওঠে। অনির্বাণ রানাঘাট থেকে বেরিয়ে এসেছে আধা ঘন্টা হবে না, বর্ষার সাথে দেখা করেনিও। সিদ্ধান্ত নিয়েছে কাল বাবা মা আর সব বন্ধুদের নিয়ে একেবারে মেয়েটার বাড়ি যাবে, আর সেখানেই সব কথা বলবে। প্রয়োজনে ওই বিয়ের ডেটেই বিয়ে করবে ও, কিন্তু কোনো মতে বর্ষাকে হারাতে পারবে না। এক মনে ড্রাইভ করছে আর ভাবছে কি থেকে কি করবে। এমন সময় পেছন পেছন সাংনিক বলে ওঠে, অনি, ফোনটা কখন থেকে বাজছে, রিসিভ কর। কথাটা শ্রবণ হতেই ধ্যান ভাঙে অনির্বাণের। গাড়িটার গতি একটু স্লো করে ফোনটা হাতে নেয়। তাকে মোয়ের নম্বর থেকে ফোন এসেছে। রিসিভারে টাচ করে ফোনটা কানে ধরে হ্যালো বলতেই কেঁপে ওঠে অনির্বাণ। কি বলে জোরে ব্রেক কষে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। চোখে আধার দেখে, মুহূর্তের মধ্যে শরীরের সব শক্তি হারিয়ে ফেলে। হাত থেকে পড়ে যায় সেলফোনটা। পাশে বসে থাকা সোম অনির্বাণকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে থাকে, এই অনি, কি হয়েছে, কি হয়েছে? কিছুটা সময় পেরোতে অনির্বাণ অস্পষ্ট স্বরে বলে ওঠে, বৃষ্টি স্নাতা সুসাইড করেছে, রানাঘাটের সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বেলা বেড়েছে,
তার সাথে বেড়েছে কাজের চাপ। উর্মিলা দেবীর দিদিরা আজ বিকেলেই চলে আসবে। দূরের আত্মীয়রা কাল পরশু দিন থেকে আসা শুরু করবে। সেই মতো বিছানাপত্র আনাতে হবে, তার একটা লিস্ট বানিয়ে ফেলতে হবে বর্ষণকে দিয়ে। হাতের কাজগুলো সেরে আকাশের জন্য যে পাঞ্জাবিটা কেনা হয়েছিল সেটা আলমারি থেকে বের করেন উর্মিলা দেবী। তারপর তত্ত্ব সাজানোর জিনিসের সাথে রেখে দেয়। প্রেসার কুকারের সিটি পড়তে তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে যায় রান্নাঘরের দিকে। গ্যাসটা অফ করতে বর্ষণ সেখানে উপস্থিত হয়। গলার স্বর খাদে নামিয়ে জিজ্ঞেস করে, মা, সকালে দিদি কিছু খেয়েছে? উর্মিলা দেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না, 8টার দিকে একবার ডেকেছিলাম, দরজা খুললো, কিন্তু তোর দিদিকে দেখে মনে হলো সারা রাত ঘুমায়নি মেয়েটা। কোনো কিছু না বলে ব্রাশ হাতে করে নিয়ে বেরিয়ে গেল। ফিরলো আধ ঘন্টা পর। আমি আর কিছু বললাম না, মন মেজাজ খারাপ দেখে। তারপর মুখ হাত ধুতেই জিজ্ঞাসা করলাম, খেতে দেবো? তখন বলল, না, খাবো না, খিদে নেই। আচ্ছা বাবা, তুই বলতো, কাল রাতে না খেয়ে কি করে খিদে থাকে না? আমি একটু জোর করতেই বলল যে এখন ঘুমাবে। মাথা যন্ত্রণা করছে ওকে, যেন না ডিস্টার্ব করি। মায়ের সব কথা মনোযোগ দিয়ে শুনল বর্ষণ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বাজে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কিছু খেতে দাও, খেয়ে আগে শরীর জোর করে নেই, তারপরে তোমার মেয়েকে দেখছি। ছেলের কথা শুনে মৃদু হেসে উঠলেন উর্মিলা দেবী। তারপর বর্ষণকে খেতে দিলে কালকে তরকারিগুলো গরম করার জন্য এগিয়ে গেলেন রান্নাঘরে। জয়দেব বাবু ফোনে কথা বলতে বলতে ডাইনিং রুমে আসতেই দেখতে পায় ছেলেকে। ফোনটা রেখে ডেকোরেটরের লিস্টটা টেবিলের উপর রেখে বললেন, এই লিস্টটা একটু শ্যামদার বাড়িতে গিয়ে দিয়ে আসবি। স্বামীর গলার আওয়াজ শুনতে পেয়ে উর্মিলা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। বর্ষণ খেতে খেতে বলল, ঠিক আছে, তুমি রেখে দাও টেবিলের উপর, আমি দিয়ে আসবো। উর্মিলা দেবী শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন, কি গো, তোমাকে খেতে দেবো? বেলা 11টা বেজে গেছে, সকালে চাটাও খাওনি তুমি। জয়দেব বাবু একবার বর্ষার ঘরের দিকে তাকালেন, তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বর্ষা খেয়েছে? জয়দেব বাবুর মুখে এমন কথা শুনে উর্মিলা দেবী সহ বর্ষণ দুজনেই অবাক। দুজনেই একসাথে বলে ওঠে, না, ও খাইনি। জয়দেব বাবু ওদের অবস্থা বুঝতে পেরেও না বোঝার ভাব ধরে বলে ওঠেন, মেয়েকে ডাকো, বলো যে বাবা ডাকছে খেতে। আর শোনো, একটা থালা গরম গরম ভাত আর খাসির মাংস দেবে। নরম মাংস দেখে দেখে দেবে, আমার বৃষ্টি স্নাতা খুব পছন্দ করে। জয়দেব বাবুর কথা শুনে উর্মিলার খুশিতে বর্ষণকে বলে বর্ষাকে ডাকতে আর নিজে ছোটেন রান্নাঘরের দিকে। জয়দেব বাবু সেই দিকে তাকিয়ে মৃদু হেসে চেয়ারে বসে পড়েন। তারপর শান্ত মনে খবর কাগজের পাতা উল্টান। অথচ কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এই মনটা ছিল অশান্ত। টেবিলে গরম গরম খাবার দেওয়ার পরেও বর্ষা আসে না। উর্মিলা দেবী ডাইনিং রুম থেকে হাঁক ছাড়লেন, তবুও বর্ষা উত্তর দেয় না। বর্ষণ কিছু সময় পর এসে বলল, মা, দিদি উত্তর দিচ্ছে না আর দরজাও খুলছে না। উর্মিলা দেবী ঘড়ির দিকে তাকিয়ে থেকেই বললেন, মেয়েটা কেমন ঘুম ঘুমোচ্ছে। জয়দেব বাবু চেয়ার ছেড়ে উঠে বর্ষার ঘরের দিকে যেতে যেতেই ডাকতে লাগলেন, বর্ষা, বর্ষা ওঠো। দেখো আমি আর রেগে নেই মা, আয় তাড়াতাড়ি। বাবার কিন্তু খুব খিদে পেয়েছে। মা ভাত বেড়েছে, আয় আজ আমরা একসাথে খাবো মা। অনেক ডাকাডাকির পরেও যখন মেয়ের কাছ থেকে কোনো সারা শব্দ পেলেন না, তখন জয়দেব বাবু উর্মিলা দেবী দুজনেই ভয় পেয়ে যান। বর্ষণ উপায় না পেয়ে জোরে জোরে দরজা ধাকায়, কিন্তু তবু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসে না। এবার যেন ভয়টা তীব্রভাবে জেগে বসে ওদের মনে। উর্মিলা দেবী বর্ষাকে ডাকতে ডাকতে কেঁদে ফেলেন। জয়দেব বাবু জোরে জোরে নিঃশ্বাস নেন। বর্ষণ অবস্থার বেগতিক দেখে তাড়াতাড়ি পাশের বাড়ির কাকু দাদাদের ডেকে দেয়। ওরা আসতে সবাই মিলে দরজায় ধাক্কা দেওয়া শুরু করে। এক প্রকার দরজা ভেঙে ঘরে ঢুকতে সবাই হতভম্ব, কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। শুভ্র রঙা বিছানার আর ভাবে শুয়ে আছে বর্ষা। মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হয়ে আছে। বা হাতের একটু পাশে রয়েছে সাদা কাগজ আর একটা ছোট্ট কাচের শিশি, তার উপরে লেখা রয়েছে পয়জন। মুহূর্তের মধ্যে জয়দেব বাবু আর উর্মিলা দেবী বর্ষা বলে চিৎকার দিয়ে ওঠে। বর্ষণ দিদি বলে চিৎকার দিয়ে ছুটে যায় বিছানার কাছে। দিদির মাথাটা কোলে নিয়ে বলতে থাকে, এই দিদি চোখ খোল, কি হয়েছে তোর? দিদি, ও বাবা, দেখো না এভাবে শুয়ে আছে কেন, আর ওর মুখে সাদা ফেনা কেন? উর্মিলা দেবী কাঁদতে কাঁদতে বর্ষার কাছে এসে চিৎকার করে বলতে থাকেন, মা রে, এটা তুই কি করলি? আমাদেরকে এইভাবে সাজা দিলি মা? জয়দেব বাবু যেন পাথর হয়ে গিয়েছেন সবকিছু দেখে। ঠিক তখনই পাড়ার পরিমল বাবু উনার কাঁধে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, জয়দেব, বেশি দেরি করা ঠিক হবে না।
আমাদের এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে বর্ষাকে। জয়দীপ বাবুর ধ্যান ভাগে বেড়ির কাছে গিয়ে ভেঙে আসা গলায় বলে ওঠেন, তুই এভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারিস না, আমাদের এইভাবে শাস্তি দিতে পারিস না মা। কেন এমন করলি তুই? বসনের যেন এই সব অসহ্য লাগলো, তাই তো বাবা মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, একদম কাঁদবে না তোমরা, আমার এসব সহ্য হচ্ছে না বাবা। মা আজ যেটা করেছে সেটা তো ভালোই হয়েছে, আমার দিদিটা বেঁচে গিয়েছে, কম তো কষ্ট পাচ্ছিল না, তার থেকে ও মরে যাক। দিদি, এই দিদি কথা বল না, এই দিদি তুই চোখ খোল, আমি তোকে তোর ভালোবাসার মানুষের কাছে নিয়ে যাব দিদি। এমন পরিস্থিতিতে উর্মিলা দেবী ও জয়দেব বাবু দুজনেই ভেঙে পড়েন। উর্মিলা দেবীর কাঁদতে কাঁদতে অসহায় হয়ে যায় শরীর, চোখের জল ভিজিয়ে দিয়ে যায় চিবুক, একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। জয়দেব বাবু ঠিক পিঠিক জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী আর মেয়ের দিকে তাকিয়ে। শেষমেশ পরিমল বাবু আর পাড়ার কয়েকজন মিলে ওনাদেরকে সামলিয়ে বর্ষাকে আর উর্মিলা দেবীকে নিয়ে যায় হাসপাতালে। ফিনাইলের তীব্র গন্ধ নাকে আসতে জ্ঞান ফিরে আসে উর্মিলা দেবীর। চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করেন কোথায় আছেন উনি। যখন বুঝতে পারেন হাসপাতালে আছেন, তখন একে একে সব মনে পড়ে যায় উনার, এবং তখনই বর্ষা বলে চিৎকার দিয়ে ওঠেন। সে চিৎকার শুনে বউ আর তন্নি তাড়াতাড়ি ছুটে আসে। ওদেরকে এখানে দেখে উর্মিলা দেবী কাঁদতে কাঁদতে বলেন, বর্ষা কোথায় মৌ? ও ঠিক আছে তো? ও এটা কেন করলো বলতো? এইভাবে আমাদেরকে। আর কিছু বলতে পারেনি উর্মিলা দেবী, গলা দিয়ে আওয়াজ বেরিয়ে আসে না। ফুপিয়ে কেঁদে ওঠেন। বউ আর তন্নি উর্মিলা দেবীকে জড়িয়ে ধরে, তারপর চোখের জল মুছিয়ে বলে, কেঁদো না কাকিমা, এখন শুধু ঠাকুরকে ডাকো। বর্ষাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, কি অবস্থায় আছে এখনো পর্যন্ত ডাক্তার জানায়নি আমাদের। তুমি শান্ত হও। উর্মিলা দেবী সবকিছু শুনে আরো অশান্ত হয়ে পড়েন। কাঁদতে কাঁদতে বলে, আমাকে নিয়ে চল সেখানে, আমি এখানে থাকবো না, আমাকে তোরা দয়া করে নিয়ে চল। উর্মিলা দেবীর জেদের কাছে হার মেনে শেষমেশ নার্সকে রাজি করিয়ে তন্নি আর বউ মিলে ওটির সামনে নিয়ে আসে। তারপর ফাঁকা চেয়ারে বসিয়ে দেয়। ওটির সামনে বেশি জনকে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, তাই সবাই চেয়ারে বসে অপেক্ষা করছে। জয়দেব বাবু পায়চারি করছেন আর বারবার চশমা খুলে চোখ মুছছেন। বসন্ত দেওয়ালে পিছিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। উদয়, সৌমি, রোহন, অভি বারবার ওটির দরজার সামনে যাচ্ছেন, কখনো চেয়ারে বসছে। ওরা খবর পাওয়া মাত্রই চলে এসেছে এখানে, কিন্তু ততক্ষণে বর্ষাকে উটিতে নিয়ে যাওয়া হয়েছে। কিছু সময় পেরোতে সুমিত্রা দেবী, আকাশ আর কৌশল বাবু এসে পৌঁছায়। সুমিত্রা দেবী উর্মিলা দেবীকে কি বলে সান্ত্বনা দেবেন ভেবে পায় না, শুধু ঝুড়িয়ে ধরেন। এরকম আলিঙ্গন পেয়ে উর্মিলা দেবী আরো কেঁদে ওঠেন। যেহেতু সুইসাইড কেস, তাই পুলিশকে খবর দেওয়া হয় হাসপাতাল থেকে। কৌশল বাবু জয়দেব বাবুর অবস্থা বুঝে সেদিকে সামলে নেন। ওটি রুম থেকে একজন নার্স বেরোতে জয়দেব বাবু জিজ্ঞাসা করেন, আমার মেয়ে? কিন্তু ওনার কথা শেষ করতে না দিয়ে নার্সটা বলে ওঠেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই ভগবানকে ডাকুন। পেশেন্টের স্টোমাক বিষে পরিপূর্ণ, ডাক্তারবাবু স্টোমাক ওয়াশ করছেন, এখন সব ভগবানের হাতে। কথাটা বলে নার্সটা আবার ওটি রুমে প্রবেশ করেন। সবাই চিন্তায় পড়ে যায়। হুল্লোর মহলের সবাই এতক্ষণ শক্ত হয়ে থাকলেও নার্সটার কথা শুনে ওদের সবার চোখ ছলছল করে ওঠে। আকাশের আগে না অনুতাপে না কষ্টে দুটো পাঁচ করে দেয়ালে। জয়দেব বাবু ধীর পায়ে এগিয়ে যায় একটা ফাঁকা চেয়ারের দিকে। তারপর নিজের শরীরটাকে ছেড়ে দিয়ে বসে পড়েন সেটাতে। মুখ পকেট থেকে সেই ভাঁজ করা সাদা কাগজটা বের করে হাতের মুঠোয় রাখেন। তো ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়তে বিড়বিড় করে বলে ওঠেন, আমাকে ক্ষমা করে দিস মা, তুই শুধু বেঁচে ফিরে আয়। আমার কোলে আর কিচ্ছু চাই না আমি, আর কোনোদিন রাগ করবো না আমি তোর উপরে। মুখ ফিরিয়ে থাকবো না আমি তোর থেকে। তুই যা চাইবি তাই হবে, তুই শুধু ফিরে আয় আমার কাছে। কালো রঙের 7 সিটারটা হাসপাতালের সামনে থামতে তাড়াতাড়ি নেমে পড়ে সবাই। বউকে ফোন করে ফ্লোর নম্বর জিজ্ঞেস করতে দ্রুত গতিতে এগিয়ে যায় কয়েক জোড়া পা। কাঙ্ক্ষিত ফ্লোরটা আসতে সবাই দৌড়ে যায় উটির দিকে, কিন্তু আসল মানুষটার পা যেন চলে না। এমনটা তো হওয়ার কথা না। এর আগেও তো কত শতবার উটির সামনে গিয়েছে, এমনকি ওটির মধ্যে প্রবেশ করেছে অসংখ্যবার। নিজের দক্ষ হাতে অপারেশন করেছে কত মানুষের, তাহলে আজ কেন তার পা ছোড়া থমকে যাচ্ছে? হৃদয়ের গতিবিধি কেন এলোমেলো হয়ে পড়েছে? দম বন্ধ কেন লাগছে? জোর করে নিজের শরীরটাকে টেনে নিয়ে যায় ওটি রুমের দিকে। বউ স্বপ্নের দেখতে পেয়ে অনির্বাণকে খোঁজে। একটু পেছনে তাকাতে দেখতে পায় অনির্বাণের বিধ্বস্ত চেহারা। ও যেন একটু আশাবাদ, মনে মনে ভাবে এই মানুষটা এসেছে মানে ওর বান্ধবী বেঁচে যাবে।
অনির্বাণ না থাকতে বর্ষার কিচ্ছু হবে না। মনে মনে এইগুলো ভাবতে ভাবতে অনির্বাণ আরো একটু এগিয়ে আসি, আর তখনই বউ ঝরে বলে ওঠে, এই তো অনির্বাণদা এসেছে, এবার বর্ষা ঠিক সুস্থ হয়ে যাবে, তোরা দেখিস। জয়দেববাবু এতক্ষণ চিঠিটা আঁকড়ে ধরে বসেছিলেন, কিন্তু বউয়ের কথাটা কর্ণগোচর হতে চকিতে তাকায় সেই দিকে। দেখে অনির্বাণ দাঁড়িয়ে আছে ওদের সাথে, কিছু নিয়ে কথা বলছে। জয়দেববাবু মনে মনে হিসেব মেলাতে থাকে কিছুটা সময় নিয়ে। হঠাৎ ওনার জোয়ার শক্ত হয়ে আসে, উঠে যেতে চায় অনির্বাণের কাছে, কিন্তু পরিস্থিতি আর স্থান ভেবে উঠে দাঁড়ান না। ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাওয়া চোখের পাতাটা বন্ধ করে দেন। অনির্বাণ মনের মধ্যে বয়ে চলা ঝড়টার কথা কাউকে বুঝতে না দিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে জিজ্ঞাসা করে,